লেখিকা সুপ্রিয়া ঘোষের গৃহবধূ। আকাঙ্ক্ষা, আমার নীল রঙের জামাটা কোথায় রেখেছো? ইস্ত্রি করে রাখা ছিল তো? কি অদ্ভুত, রোজ কাজের সময় কেন যে এই এক জিনিস খুঁজে পেতে হয় আমাকে। অজয়ের গলা চড়তেই রান্নাঘর থেকে হাতের খুন্তিটা রেখে প্রায় দৌড়ে এলো আকাঙ্ক্ষা। কপালে ঘাম জমেছে, তেলের ঝাঁঝালো গন্ধে নাকের ডগাটা লাল হয়ে আছে। ও আলমারির ঠিক বাদিকের হ্যাঙ্গার থেকে নিখুঁতভাবে ভাঁজ করা নীল শার্টটা বের করে ধরল। এই তো এখানে রাখা ছিল। তুমি ঠিক করে না দেখেই রাগ করো কেন বলো তো? অজয় শার্টটা প্রায় ছিনিয়ে নিয়ে বিরক্তির সুরে বলল, রাখা ছিল মানে? তোমার চোখে ঠিক করে রাখা ছিল, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। আর শোনো, টিফিন কি হয়েছে, নাকি দোকান যাওয়ার সময় আজকেও দাঁড়িয়ে থাকতে হবে? আকাঙ্ক্ষা মৃদু স্বরে উত্তর দিল, 5 মিনিট বসো, আমি রুটিটা সেঁকে দিচ্ছি। টিয়া আজ সকাল থেকে একদম ছাড়েনি। ওর স্নান আর খাওয়াটা সেরে সবে রান্না চাপিয়েছি। অজয় ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, সারাদিন করোটা কি ঘরে বসে? একটা জামা ঠিক জায়গায় নেই, টিফিন সময় মতো রেডি নেই, শুধু তো খাওয়ার ঘুমানো। তার মাঝেই কটা সামান্য কাজও কি তোমাদের ওপর বোঝা মনে হয়? আমি বাইরে গিয়ে ব্যবসা সামলাই, টাকা রোজগার করি বলেই তোমরা নিশ্চিন্তে এসিতে পা ছড়িয়ে থাকো। সামান্য একটু কদর করতে শেখো কাজের। ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছিলেন অজয়ের বাবা আশুতোষ বাবু। অজয়ের কথাগুলো শুনে ওনার কপালে বলি রেখা পড়ল। পাশে বসে ঠাকুরের আসনে মালা গাঁথছিলেন অজয়ের মা সুমিত্রা দেবী। তিনি একবার দীর্ঘশ্বাস ফেলে বৌমার দিকে তাকালেন। আকাঙ্ক্ষা মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেল, কোনো উত্তর দিল না। উত্তর দিয়ে লাভ নেই, অজয় এমনই, ওর কাছে ঘরের কাজের কোনো মূল্য নেই। মিনিট 10 পর ডাইনিং টেবিলে খাবার নিয়ে এলো আকাঙ্ক্ষা। অজয় খেতে বসে প্রথম গ্রাসটা মুখে দিয়েই থালাটা ঠেলে সরিয়ে দিল। এটা কি হয়েছে? ডালে নুন নেই, আলু ভাজাটা পুরো পুড়ে গেছে। কি রান্না করো তুমি আজকাল? মন কোথায় থাকে তোমার? আশুতোষ বাবু আর থাকতে পারলেন না। উনি ডালটা মুখে দিয়ে শান্ত গলায় বললেন, ডাল তো ভালোই হয়েছে অজয়, নুন সামান্য কম হতে পারে, সেটা ওপর দিয়ে নিয়ে নেওয়া যায়। আর আলু ভাজা তো বেশ মুচমুচে হয়েছে, আমি বরং এভাবেই খেতে ভালোবাসি। অজয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। বাবা, তুমি সব সময় ওকে আড়াল করার চেষ্টা করো না তো। ও এই বাড়িতে কাজ ছাড়া আর কি করে? সারাদিন বাড়িতে থাকে, কোনো মানসিক চাপ নেই, নেই কোনো টার্গেট ফুলফিল করার চিন্তা, শুধু রান্না বান্না আর ঘর গুছিয়ে রাখা। সেটুকুই যদি ঠিকমতো না হয় তবে কিসের গৃহবধূও? ওর কাজের কোনো সিস্টেম নেই, শৃঙ্খলার অভাব। বলেই অজয় হনহনিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সুমিত্রা দেবী দেখলেন আকাঙ্ক্ষার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু ও সেটা আঁচলে আড়াল করে টিয়ার জন্য টিফিন গোছাতে লাগলো। খানিক বাদে তৈরি হয়ে বেরোনোর সময় অজয় দরজার গোড়ায় দাঁড়িয়ে রুক্ষ সুরে আকাঙ্ক্ষাকে বলল, আমার মোজা দুটো খুঁজে রাখো, ফেরার সময় যেন দেখি জুতোর ভেতর ঠিকমতো রাখা আছে। আর শোনো, আজ দোকানে অনেক কাস্টমার আসবে, দুপুরে লাঞ্চটা যেন একটু তাড়াতাড়ি পাঠিও। অজয় চলে যেতেই বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু 6 বছরের টিয়ার খেলার আওয়াজ আর রান্নাঘরের টুংটাং। আশুতোষবাবু সুমিত্রা দেবীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, ছেলের অহংকারটা এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ও মনে করে ও একাই খাটে, বাকিরা সব পরভোজি। এভাবে তো চলতে দেওয়া যায় না। আকাঙ্ক্ষা মুখ বুজে সহ্য করছে বলে ও ভাবছে ওটাই স্বাভাবিক। সুমিত্রা দেবী চশমাটা মুছে বললেন, আমি তো কতবার বোঝাতে গেছি, কিন্তু ও শোনে না। ও শুধু বোঝে ব্যবসার হিসেব আর টাকা। ও জানেই না যে একটা নিখুঁত সংসার চালাতে কোনো মাইনে ছাড়া একজন মানুষকে কতটা লড়তে হয়। আমাদের মতো করে বকাঝকা করলে ও শুনবে না গো, ওকে অন্যভাবে শেখাতে হবে। আশুতোষ বাবু আলমারি থেকে নিজের পাঞ্জাবিটা বের করতে করতে বললেন, সে ব্যবস্থা আমি করছি। কাল থেকে আমি নিজে দোকানে বসছি কয়েকদিনের জন্য। অজয়কে বুঝতে হবে যে হাড় ভাঙা খাটুনি কাকে বলে। বাড়ির লক্ষ্মীটার অসম্মান আমি আর সহ্য করতে পারছি না। কাল সকাল থেকে খেলা শুরু হবে। পরদিন খুব ভোরেই আশুতোষবাবু বেরিয়ে গেলেন দোকানের চাবি নিয়ে। অজয় তখনও ঘুমাচ্ছিল। 7টার সময় সুমিত্রা দেবী ঘরে ঢুকে অজয়কে টেনে তুললেন, বললেন, আজ আর তোকে দোকানে যেতে হবে না, তোর বাবা গেছে। অজয় চোখ কচলাতে কচলাতে বলল, আমি দোকানে যাব, বাবাকে কেন এত সকালে যেতে বললে? সুমিত্রা দেবী গম্ভীর গলায় বললেন, তোর বাবা আজ থেকে দোকানে বসবে, আর তোর ছুটি, তবে এই ছুটিটা আরাম করার জন্য নয়। তোর বাবা বলেছে, যদি তুই আগামী কয়েকদিন এই বাড়ির দায়িত্ব ঠিক মতো
না সামলাতে পারিস তবে দোকানের গদিতে বসা তোর বন্ধ। আজ তুই হবি বাড়ির বউ। আকাঙ্ক্ষা আজ ঘরে কিছু করবে না। ভোর থেকে রাত অবধি একটা বাড়ির বউ কি কি করে সেটা তুই করবি। আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোর হাতে। অজয় হাসল, অবজ্ঞার হাসি। মা, তোমরাও না? সামান্য ঘরের কাজের জন্য এত নাটক করার কি আছে? আমি ব্যবসার কয়েক লাখ টাকার হিসেব মেলাই, আর এই ঝাড়ু দেওয়া, ঘর মোছা আর রান্না করা তো বা হাতের খেলা। আজ আমি তোমাদের দেখিয়ে দেব এই কাজগুলো কত দ্রুত আর সিস্টেমেটিক্যালি করা যায়। সুমিত্রা দেবী একটা হালকা হাসি দিলেন। ঠিক আছে বাবা, দেখা যাক তোর এই সিস্টেম কতক্ষণ টেকে। অজয় বিছানা ছেড়ে নামলো। ও তখনও জানেনি আজ থেকে ওর জীবনের সব থেকে কঠিন কয়েকটা দিন শুরু হতে চলেছে, যে কাজের কোনো অফিস আওয়ার নেই, নেই কোনো উইকেন্ডের ছুটি। সেই অনন্ত ডিউটির প্রথম দিন আজ। সকাল 7:30। রোজ এই সময় অজয় টেবিলে ধোয়া ওঠা লিকার চা আর দুটো বিস্কুট চলে আসে, আর সেটা হয়নি। অজয় বিছানা ছেড়ে ড্রয়িং রুমে এসে দেখল মা আর আকাঙ্ক্ষা সোফায় বসে টিয়ার সাথে দিব্যি গল্প করছে। আকাঙ্ক্ষা আজ পরিপাটি করে চুল বেঁধেছে, হাতে কোনো কাজের তাড়া নেই। অজয় তাচ্ছিল্যের হাসি এসে বলল, এইভাবে অসহযোগিতা করলে হবে না মা। আকাঙ্ক্ষা সব বলে দিক কোথায় কি আছে, আমি ঠিক করে নিচ্ছি। তোমরা শুধু বসে দেখো আজ কাজ কত স্পিডে শেষ হয়। মা শান্ত গলায় বললেন, তোর বাবা বলে গেছে কাউকে তুই কিছু জিজ্ঞেস করতে পারবি না। একটা বাড়ির বউকে কেউ বলে দেয় না মশলার কৌটো কোথায় আছে, তাকে খুঁজে নিতে হয়। যা, রান্নাঘরে যা, টিয়ার দুধ গরম কর আর সবার জন্য চা বানা। অজয় রান্নাঘরে ঢুকে থমকে দাঁড়ালো। সিঙ্কে কালকের কিছু চায়ের কাপ আর টিয়ার রাতের দুধের গ্লাস পড়ে আছে। ও ভাবলো আগে চাটা বসিয়ে দিই, কিন্তু চা পাতা কোথায়? ওপরে তাকে সার সার কৌটা, একটাতে নুন, একটাতে চিনি, একটাতে সর্ষে, কিন্তু চা পাতার দেখা নেই। একে একে 10টা কৌটার ঢাকনা খুলে যখন সে চা পাতা আবিষ্কার করলো, ততক্ষণে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে গেছে। গ্যাস জ্বালাতে গিয়ে দেখলো লাইটারটা কাজ করছে না। আকাঙ্ক্ষা, লাইটার কাজ করছে না, দেশলাইটা কোথায়? অজয় চিৎকার করে ডাকলো। আকাঙ্ক্ষা কোনো উত্তর দিল না। সুমিত্রা দেবী বললেন, খুঁজে নে অজয়, দেশলাই তো ওখানেই কোথাও থাকার কথা। 10 মিনিট পর যখন চা তৈরি হলো, তখন একটু খেয়ে দেখা গেল চিনি বেশি হয়ে গেছে আর লিকারটা অনেকটা তেতো। চা কাপে ঢালতে গিয়ে অজয় বেশ খানিকটা গরম জল নিজের হাতে ফেলে দিল। ধুর, সকালটাই বাজেভাবে শুরু হলো। ও কাপগুলো নিয়ে এলো, কিন্তু কোনো ট্রে খুঁজে পেল না। শেষমেশ হাতে করেই কাপগুলো আনতে গিয়ে সোফার ওপর কিছুটা চা চলকে পড়ল। মা চায়ে এক চুমুক দিয়ে মুখ কুঁচকে বললেন, চিনিটা একটু বেশি দিয়েছিস বাবা। যাকগে, এবার টিয়ার স্নানের জলটা চড়া আর আমাদের সবার জল খাবারটা বানিয়ে ফেল। আজ কিন্তু লুচি আর সাদা আলুর চচ্চড়ি খাওয়ার কথা ছিল। লুচি? অজয় মনে মনে ভাবলো, এ তো বিশাল ব্যাপার। ও ময়দার কৌটো খুঁজে বের করলো, কিন্তু ময়দা মাখতে গিয়ে বিপত্তি। কতটা জলে কতটা ময়দা দিতে হয় সে আন্দাজ ওর নেই। জল বেশি পড়ে গিয়ে ময়দাটা হাতের আঙুলে আঠার মতো জড়িয়ে গেল। ও হাত ঝাড়তে গিয়ে দেখলো ওর পরিষ্কার পাঞ্জাবিতে সাদা ময়দার ছাপ পড়ে গেছে। টিয়া পাশ থেকে এসে বলল, বাবা, আমার টিফিন রেডি, খিদে পেয়েছে তো। অজয় দাঁতে দাঁত চেপে বলল, হচ্ছে রে মা, একটু দাঁড়া। ময়দা মাখা যখন শেষ হলো, দেখা গেল ডোটা আর গোল গোল লেচি করার অবস্থায় নেই। থকথকে একটা মণ্ড তৈরি হয়েছে। ওদিকে আলুর চচ্চড়ির জন্য আলু কাটতে গিয়ে অজয় বুঝলো বটি দিয়ে আলু কাটা কতটা বিপজ্জনক। ওর স্লাইসগুলো কোনোটা মোটা, কোনোটা সরু। কড়াইয়ে তেল দিতে সেটা ধোয়া উঠতে শুরু করলো। ও যখন কড়াইয়ে আলুগুলো ছাড়লো, তখন গরম তেলের ছিটে ওর গালে আর হাতে এসে লাগলো। ওরে বাবারে, কি জ্বলছে! অজয় আর্তনাদ করে উঠল। মা আর আকাঙ্ক্ষা আড়াল থেকে সব দেখছিলেন। আকাঙ্ক্ষার খুব কষ্ট হচ্ছিল অজয়ের অবস্থা দেখে। ও এগোতে যাচ্ছিল, কিন্তু সুমিত্রা দেবী ওর হাত চেপে ধরলেন। চোখের ইশারায় বললেন, আজ মায়া করলে সারা জীবন কষ্ট পাবে বৌমা, ওকে শিখতে দাও। বেলা 10টা বেজে গেছে। টিয়া স্কুল যেতে পারেনি কারণ ওর ইউনিফর্মটা ইস্ত্রি করা হয়নি আর টিফিন তৈরি হয়নি। অজয় কোনো মতে কটা তেরাবেঁকা পোড়া লুচি আর কাঁচা আলুর তরকারি ডাইনিং টেবিলে নামিয়ে দিল। নিজের খাবারের কথা ওর মনেই নেই। খাওয়ার পর ড্রয়িং রুমের দিকে তাকিয়ে ওর মাথা ঘুরে গেল। খবরের কাগজ ছড়ানো, টিয়ার খেলনা এদিক ওদিক পড়ে আছে, সোফার ওপর চায়ের দাগ, আর রান্নাঘরে দশা যেন সেখানে ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে গেছে। মেঝেতে ময়দা ছড়ানো, সিঙ্কে বাসনের পাহাড়, আর তেলের ঝাঁঝে সারা ঘর অন্ধকার।
অজয় ঘাম মুছতে মুছতে ভাবল, দোকানে তো এই সময় দিব্যি এসির নিচে বসে কাস্টমার সামলাই, এখানে তো দেখছি নিঃশ্বাস নেওয়ার সময় নেই। ঠিক সেই সময় ফোন বেজে উঠল। ম্যানেজার কল করছে। স্যার, কলকাতার বড় অর্ডারটা কি হলো? আপনি তো আজ মাল ডেলিভারি দেওয়ার কথা বলেছিলেন। অজয় চিৎকার করে বলল, দেখছেন না আমি কত বড় বিপদে আছি? এখন অর্ডারের কথা বলবেন না, আমি যেতে পারছি না। ফোনটা রেখেই ও দেখলো টিয়া ড্রয়িং রুমে জল ঢেলে ফেলেছে। ও পরিষ্কার করতে যাবে না রান্নাঘরে বাসন মাজবে নাকি ঘর ঝাড় দেবে, কিছুই বুঝে উঠতে পারলো না। কোমরটা টনটন করছে। এই প্রথম ওর মনে হলো আকাঙ্ক্ষা প্রতিদিন ঠিক এই সময়টা যখন হাসি মুখে ওকে টিফিন এগিয়ে দেয়, তখন তার পেছনের খাটুনিটাও কোনোদিন চোখেই দেখেনি। ও ভাবতো এগুলো এমনি এমনি হয়ে যায়। দুপুর 12টা। আশুতোষবাবু দোকান থেকে ফোন করলেন। কিরে বাড়ির বউ, দুপুরে রান্না কি হলো? আমি কিন্তু একটা সময় বাড়ি ফিরবো লাঞ্চ করতে, মেনুতে যেন ডাল ভাজা আর মাছের ঝোল থাকে, একটুও দেরি যেন না হয়। মনে রাখিস, দোকানে কিন্তু তোর বসা আজ ঝুঁকির মুখে। অজয় ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মাছের ঝোল? ও তো মাছ ধুতেই জানে না। আষ্টে গন্ধে ওর বমি আসে। আজ ওকে সেই আষ্টে মাছ হাতে নিয়ে কাটতে হবে, ভাজতে হবে। অজয়ের চোখে তখন অন্ধকার। ও দেখল আকাঙ্ক্ষা শান্ত মনে বারান্দায় বসে একটা বই পড়ছে। যে মানুষটা রোজ আগুনের সামনে দাঁড়িয়ে ওর পছন্দের সব পদ রান্না করে, আর সে কত নিশ্চিন্ত। আর অজয়, সে এখন মাঝ সমুদ্রে খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করছে। মধ্যবিত্ত সংসারের এই হাড়ভাঙা খাটুনির প্রথম 3 ঘন্টা পার হতেই অজয় বুঝল, ঘরে বসে খাও আর ঘুমাও কথাটার মতো বড় মিথ্যে আর অপমান এই পৃথিবীতে আর নেই। 12টা বেজে 15। বাড়ির দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটা টিক টিক শব্দ যেন অজয়ের কানের কাছে হাতুড়ির মতো বাজছে। আশুতোষবাবু ঠিক 1টার সময় খেতে বসবেন, আর তার আধ ঘন্টা আগে থেকে ডাইনিং টেবিল গোছানো থাকা চাই। এটাই এই বাড়ির নিয়ম। অজয় রান্নাঘরে ফিরে দেখলো মাছটা তখনও সিঙ্কের পাশে রাখা। প্যাকেটটা খুলতেই একটা তীব্র আষ্টে গন্ধ নাকে এলো। যে মাছের ঝোল দিয়ে রোজও পরম তৃপ্তিতে ভাত মেখে খায়, আজ সেই মাছের গায়ে হাত দিতে গিয়ে ওর গা গুলিয়ে উঠছে। ও ভাবলো, আকাঙ্ক্ষা কি করে পারে রোজ এই কাজটা করতে? ওর কি গন্ধ লাগে না? কিন্তু প্রশ্ন করার অধিকার আজ ওর নেই। ও মাছের টুকরোগুলো ধুতে গিয়ে দেখলো একটা মাছের পিঠে তখনও আঁশ লেগে আছে, বটি নেই। ও হাত দিয়ে ঘষে সেটা তোলার চেষ্টা করলো, ফল হলো উল্টো। নখের ভেতর মাছের আঁশ ঢুকে গিয়ে এক বিচ্ছিরি কাণ্ড। কোনো মতে মাছ ধুয়ে নুন হলুদ মাখাতে গিয়ে দেখলো হলুদ বেশি হয়ে গেছে। হাত দুটো পুরো কটকটে হলুদ বর্ণ ধারণ করলো। এরপর শুরু হলো আসল যুদ্ধ। গ্যাস জ্বালিয়ে মাছ ভাজা। কড়াই গরম হওয়ার আগেই ও সর্ষের তেল ঢেলে দিল। তেল গরম হতে না হতেই যখন মাছের টুকরোটা ছাড়লো, অমনি এক প্রচণ্ড শব্দে তেল ছিটকে এসে লাগলো অজয়ের কপালে আর হাতে। উফ মাগো বলে ও দুপা পিছিয়ে এলো। আকাঙ্ক্ষা ঘরে পর্দা সরিয়ে আড়াল থেকে দেখলো অজয়ের কপালে তেলের ফোসকা পড়ার মতো লাল হয়ে গেছে। ও অজান্তে এক পা এগিয়েছিল সাহায্য করতে, কিন্তু সুমিত্রা দেবী ওর হাতটা শক্ত করে ধরলেন। ইশারায় বললেন, আর একটু সহ্য করো বৌমা। আজ ওর গায়ের চামড়ায় তেল না লাগলেও বুঝবে না যে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করাটা কোনো এসি ঘরের বিলাসিতা নয়। মাছ ভাজা কোনো মতে শেষ হলো, তবে অর্ধেক মাছ কড়াইয়ের তলায় লেগে ভেঙে গেল। এবার ঝোল করার পালা, কিন্তু মশলা কোথায়? মিক্সিতে মশলা বাটতে গিয়ে অজয় দেখলো ও বাটিটা ঠিকমতো না লাগিয়ে সুইচ দিয়ে দিয়েছে। নিমেষের মধ্যে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট ছিটকে সারা রান্নাঘরের দেওয়ালে আর অজয়ের মুখে চোখে লেগে গেল। ঝালের চোটে ওর চোখ দিয়ে জল বেরোতে শুরু করলো। উফ, চোখটা জ্বলে গেল। উফ মা, একটু জল দাও। ও চিৎকার করে উঠল। আকাঙ্ক্ষা আর থাকতে না পেরে 1 গ্লাস জল নিয়ে রান্নাঘরে দরজায় দাঁড়ালো। অজয় অন্ধের মতো হাত বাড়িয়ে জলটা নিয়ে চোখে মুখে ঝাপটা দিল। কিছুক্ষণ পর যখন চোখ খুলল, দেখলো আকাঙ্ক্ষা শান্ত মুখে দাঁড়িয়ে আছে। ও কিছু একটা বলতে গিয়েও থমকে গেল। এই তো কাল সকালেও আকাঙ্ক্ষাকে বলেছিল রান্নাঘরে তো হাওয়া খেতে যাও, এত ঘাম কিসের? আজও বুঝছে এই 4 দেওয়ালে কোনো জানলা নেই, শুধু আছে উনুনের তাপ আর মশলার ঝাঁজ। বেলা 1টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক এই সময় কলিং বেল বাজলো। আশুতোষবাবু দোকান থেকে ফিরেছেন। ওনার একদম ঘড়ি ধরার সময়। তিনি ব্যাগটা রেখে সোজা ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসলেন। কই রে অজয়, খাবার দে, খুব খিদে পেয়েছে। দোকানে আজ খুব ভিড় ছিল। অজয় কাঁপা কাঁপা হাতে ভাতের গামলা নিয়ে এলো। ভাতটা বেশি জল দিয়ে ফেলায় একেবারে ফেনা ফেনা হয়ে গেছে। আশুতোষবাবু ভাতের দলাটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বললেন, এটা কি ভাত দিয়েছিস না মার? এই ভাত তো গেলা যায় না রে। আর ডালটা কোথায়? অজয় মাথা নিচু করে বলল, বাবা, ডালটা ঠিক নামানোর সময় কড়াই থেকে পড়ে গেছে। আসলে ও ডালটা গ্যাসে বসিয়ে ঘর ঝাড় দিতে গিয়েছিল।
সেই ফাঁকে ডাল উতলে পড়ে পুরো ওভেন আর মেঝে নোংরা হয়ে গেছে। আশুতোষবাবু মাছের ঝোলের বাটিটা টেনে নিলেন। 1 চামচ ঝোল মুখে দিয়ে তিনি জল খেয়ে নিলেন। বড্ড নুন হয়েছে রে অজয়, আর মাছগুলো তো পুরো কাঁচা। তুই কি চাস তোর বৃদ্ধ বাবা এই কাঁচা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ুক? অজয় অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ও যে অজয়, এই বাড়ির কর্তা, বড় ব্যবসায়ী, সেই অহংকারটা তখন ধুলোয় মিশে গেছে। ও দেখলো ওর মা আর স্ত্রী অন্য করে বসে শুকনো মুড়ি খাচ্ছে, কারণ অজয় যা রান্না করেছে তা মুখে তোলা দায়। নিজের হাতের তৈরি খাবারের এই করুণ দশা দেখে ওর চোখে জল এসে গেল। বিকেলে টিয়া কান্নাকাটি শুরু করলো, বাবা আমার অঙ্গখাতাটা খুঁজে দাও, মা তো রোজ বের করে রাখে, তুমি কেন পাচ্ছ না? অজয় সারা ঘর তন্ন করে খুঁজলো, কিন্তু কোন তাকে টিয়ার বই থাকে, ড্রয়ারের কোথায় ওর পেন্সিল থাকে, সেসবের বিন্দু বিসর্গও জানে না। ও শুধু জানতো মাস শেষে মাইনে দেওয়া আর দোকানের হিসেব মেলানো, কিন্তু সংসারের এই অদৃশ্য সূক্ষ্ম হিসেবগুলো যে ওর নখের ডগায় কোনোদিন ছিলই না, সেটা আজও মর্মে মর্মে অনুভব করলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মধ্যবিত্ত বাড়িতে সন্ধ্যার সময়টা হয় চা আর স্ন্যাক্সের, কিন্তু অজয়ের শরীর আর চলছে না। ওর পায়ে ব্যথা, কোমরে টান লেগেছে, আর হাতের আঙুলগুলো মশলা আর তেলের ছ্যাঁকায় ফোসকা পড়ে গেছে। ঠিক এই সময় সুমিত্রা দেবী ঘরে ঢুকে বললেন, কিরে অজয়, শুয়ে পড়লি কেন? রাত 8টা বাজে, টিয়াকে পড়াতে বসতে হবে না? তারপর আবার রাতে রুটি আর তরকারি বানাতে হবে। আকাঙ্ক্ষা তো আজ কিছুই ছোবে না, মনে রাখিস তোর বাবা কিন্তু এখনো তোকে ক্ষমা করেনি। অজয় অস্ফুট স্বরে বলল, মা আর পারছি না, একটু চা হবে? মা মুচকি হেসে বললেন, চা তো নিজেকেই বানিয়ে নিতে হবে বাবা। আর শোনো, টিয়ার স্কুলের ড্রেসটা কিন্তু ধোয়া হয়নি, কাল সকালে ও কি পরে যাবে? কাল তো সোমবার, ওর পিটি ক্লাস আছে। অজয় ধর্মর করে উঠে বসলো। লন্ড্রি বা ধোপা নয়, নিজের হাতে বালতিতে কাপড় কাচতে হবে? সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর এখন ওর ইচ্ছে করছে পালিয়ে যেতে। ওর মনে পড়লো কতবারও বাড়ি ফিরে আকাঙ্ক্ষাকে বলেছে, টিভি দেখছো, আমার চাটা দিয়ে যাও তো। ও তখন একবারও ভাবেনি যে আকাঙ্ক্ষা হয়তো তখন মাত্র 5 মিনিটের জন্য একটু সোফায় পিঠ ঠেকিয়েছিল। রাতে রান্না করতে যখন ও আবার রান্নাঘরে ঢুকলো, তখন ওর পা কাঁপছে। রুটি বেলতে গিয়েও দেখলো ভারতের ম্যাপের মতো একটা রুটি হচ্ছে, আর সেগুলো তাওয়ায় দিতে এই কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। ধোঁয়ায় সারা রান্নাঘর ভরে গেল। কাশি শুরু হলো ওর। আকাঙ্ক্ষা দরজার আড়াল থেকে দেখলো অজয় কাশতে কাশতে একাকার হচ্ছে। ও আর নিজেকে ধরে রাখতে পারলো না। কিন্তু আশুতোষবাবু পাশের ঘর থেকে গলা খাকারি দিয়ে বললেন, আজ কেউ রান্নাঘরে ঢুকবে না, অজয় আজ আমাদের হপ্তাভর খাওয়াবে বলেছে। অজয় আগুনের দিকে তাকিয়ে রইল। ওর চোখের জল এবার বাঁধ মানল না। টপ টপ করে কয়েক ফোঁটা জল তাওয়ায় পড়ে ছ্যাঁত করে শব্দ হলো। ও বুঝলো শাড়ির ব্যবসা করা যতটা কঠিন, একটা সংসার সামলানো তার চেয়ে 1000 গুণ বেশি ধৈর্যের কাজ। এই অপমান, এই খাটুনি আকাঙ্ক্ষা কোনোদিন টু শব্দটিও করেনি। উল্টে অজয় ওকে কটু কথা শুনিয়েছে। অপরাধ বোধে ওর বুকটা ফেটে যাচ্ছে। রাত তখন 10টা বেজে 15। কলকাতার পুরনো পাড়ার রাস্তাগুলো কিছুটা শান্ত হয়ে এসেছে, কিন্তু অজয়ের মনের ভেতর তখন তুফান চলছে। ডাইনিং টেবিলের ওপর এক থালা তেরা বেঁকা আধপোড়া রুটি আর আলু পেঁয়াজের একটা অদ্ভুত ঘ্যাট নামিয়ে রেখে ও কাঠের মতো দাঁড়িয়ে আছে। ও জানে এই খাবার খাওয়ার যোগ্য নয়। নিজের পেটের ভেতর খিদের জ্বালাটা এখন ব্যথায় পরিণত হয়েছে, কিন্তু বাড়ির বাকিদের মুখে এই খাবারও তুলে দেবে কি করে? আশুতোষবাবু গম্ভীর মুখে চেয়ারে এসে বসলেন। একটা রুটি হাতে নিয়ে ছিঁড়তে গিয়ে দেখলেন সেটা রাবারের মতো শক্ত হয়ে গেছে। তিনি রুটিটা রেখে দিয়ে শান্ত গলায় বললেন, অজয়, দোকানে যখন কোনো শাড়িতে সামান্য খুঁত থাকে, তুই সেটা রিজেক্ট করে দিস না। বলিস তো যে কাস্টমারকে খারাপ জিনিস দেওয়া মানে তো তাদের সাথে বেইমানি করা। তা আজ এই যে খাবারটা তুই পরিবেশন করলি, এটা কোন কোয়ালিটির মধ্যে পড়ে রে? অজয় মাথা নিচু করে রইল। ওর গলার কাছে একটা দলা পাকিয়ে আসছে। আশুতোষবাবু আবার বললেন, তুই তো বলতিস আকাঙ্ক্ষা সারাদিন বাড়িতে বসে শুধু খায় আর ঘুমোয়। আজ তোকে দিয়ে আমি শুধু রান্নার কাজটা করিয়েছি, ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা, টিয়ার ভিজে জামা কাচা, বয়স্ক বাবা মায়ের ওষুধের সময় মনে রাখা, এগুলো তো ধরতেই দিনি, তাতেই তোর এই দশা। সুমিত্রা দেবী পাশ থেকে বলে উঠলেন, থাক না গো, ছেলেটা তো আজ সারা দিন 1 ফোঁটা জলও মুখে দেয়নি। আশুতোষবাবু হাত তুলে স্ত্রীকে থামিয়ে দিলেন, না, আজ ওকে বুঝতে দাও। আকাঙ্ক্ষা যখন শরীর খারাপ নিয়েও আমাদের গরম ভাত করে খাওয়ায়, তখন কি আমরা একবারও জানতে চেয়েছি ওর শরীরটা কেমন আছে? বরং নুন কম হলে তুই ওকে 10টা কথা শুনিয়েছিস। আজ তুই বুঝতে পারছিস যে 1 কাপ চায়ের পেছনেও কতটা পরিশ্রম থাকে। অজয় আর স্থির থাকতে পারল না। ও ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে সোফায় বসে থাকা আকাঙ্ক্ষার
কাছে গেল। আকাঙ্ক্ষা তখন টিয়াকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। অজয় ওর সামনে গিয়ে দাঁড়াতে আকাঙ্ক্ষা মুখ তুলে তাকালো। অজয়ের লাল হয়ে যাওয়া চোখ আর তেলের ছিটা লাগা মুখটা দেখে ওর বুকটা ফেটে যাচ্ছিল। অজয় অস্ফুট স্বরে বলল, আকাঙ্ক্ষা, আজ সারাদিন আমি বুঝেছি যে আমি মানুষ হিসেবে কতটা ছোট। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু এই যে মমতা দিয়ে একটা সংসার আগলে রাখা, এটার কোনো দাম হয় না। আমি তোমাকে কত কথা শুনিয়েছি, কত অপমান করেছি, আমাকে কি ক্ষমা করা যায় না? আকাঙ্ক্ষা কিছু বলল না, শুধু ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও উঠে গিয়ে রান্নাঘর থেকে একটা ভিজে গামছা নিয়ে এলো এবং খুব যত্ন করে অজয়ের কপালে আর গালে লেগে থাকা কালির দাগগুলো মুছিয়ে দিতে লাগলো। এই প্রথম অজয় অনুভব করলো এই স্পর্শটার মূল্য কয়েক কোটি টাকার ব্যবসার চেয়েও অনেক বেশি। রাত 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। অজয় বিছানায় শুয়েও ঘুমোতে পারছে না। ওর পিঠের শিরদাঁড়া থেকে পা পর্যন্ত এক অসহ্য যন্ত্রণায় টনটন করছে। সারা গায়ে ভ্যাপসা মশলার গন্ধ। ও ভাবছে কাল সকালে আবার ওকে উঠতে হবে, আবার সেই একই চক্র, চা বানানো, ঘর গোছানো, টিয়াকে রেডি করা। ও কি পারবে? ওর মনে হচ্ছে কালকের দিনটা যেন এক পাহাড় প্রমাণ বাধা। হঠাৎ দেখলো আকাঙ্ক্ষা ঘরে ঢুকে ওর পায়ের কাছে বসে সর্ষের তেল নিয়ে মালিশ করতে শুরু করেছে। অজয় চমকে উঠে বলল, এ কি করছো আকাঙ্ক্ষা? তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাঙ্ক্ষা মৃদু হেসে বলল, অভ্যেস নেই তো, তাই ব্যথা করছে। এই তেলটা মালিশ করে দিলে কাল সকালে উঠতে পারবে। আর শোনো, কাল সকালে তোমাকে একা করতে হবে না, আমি সব গুছিয়ে রাখবো। অজয় বাধা দিয়ে বলল, না আকাঙ্ক্ষা, কালকের দিনটাও আমিই করব। বাবা ঠিকই বলেছেন, আমি যদি নিজের হাতে সবটা না শিখি তবে কোনোদিনও তোমার পরিশ্রমের মর্যাদা দিতে পারবো না। আজ আমি বুঝেছি তুমি কেন মাঝে মাঝে বিকেলে ওভাবে সোফায় মাথা নিচু করে বসে থাকতে। আমি ভাবতাম ওটা আলসেমি, কিন্তু ওটা ছিল তোমার শরীরের চরম ক্লান্তির প্রতিবাদ। পরদিন সকাল 5টা, অ্যালার্ম বাজার আগেই অজয় উঠে পড়ল। শরীরটা পাথরের মতো ভারী লাগছে, কিন্তু জেদ চেপেছে মনে। ও নিঃশব্দে রান্নাঘরে গেল। আজ ও চা পাতাও খুঁজে পেল, আর লাইটারটাও এক চান্সে জ্বলে উঠল। ও বুঝতে পারল মনোযোগ দিলে কাজগুলো গুছিয়ে করা যায়, কিন্তু তার জন্য চাই ধৈর্য আর আন্তরিকতা। সকাল 7টায় আশুতোষবাবু ড্রয়িং রুমে এসে অবাক হয়ে দেখলেন ঘর একদম ঝকঝকে। খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখা, টিয়ার স্কুল ব্যাগ গুছিয়ে রাখা হয়েছে, আর রান্নাঘর থেকে একটা সুন্দর সুজি ভাজার গন্ধ আসছে। অজয় এক কাপ গরম চা বাবার সামনে রেখে বলল, বাবা চা নাও, আর চিনি ঠিক আছে কিনা একটু দেখো তো। আশুতোষবাবু চায়ে চুমুক দিয়ে মৃদু হাসলেন, আজ ঠিক আছে। তবে শোন, শুধু কাজ শিখলেই হবে না। কাজের আড়ালে যে মানুষটা নিরন্তর খেটে যাচ্ছে তার মনে কষ্ট না দেওয়াটাই আসল শিক্ষা। ঠিক সেই সময় কলিং বেল বাজলো। দুধওয়ালা এসেছে। আগে অজয় কোনোদিনও দরজা খোলার কথা ভাবতো না। ও মনে করতো ওগুলো বউদের কাজ, কিন্তু আজ ও নিজেই দৌড়ে গিয়ে দুধের প্যাকেটটা নিয়ে এলো। মেঝের ওপর টিয়া কিছুটা জল ফেলেছিল। অজয় কোনো চিৎকার না করেই নিজেই সেটা মুছে দিল। দুপুরের দিকে অজয় যখন রান্নাঘরে মাছ ভাজছিল, আজও অনেক সাবধানে মাছের টুকরোগুলো ছাড়ছিল, তখন মা এসে পেছনে দাঁড়ালেন। কি রে খোকা, আজ তো আর চেঁচামেচি করছিস না? অজয় হেসে বলল, না মা, চেঁচালে কাজ বাড়ে বই কমে না। আজ বুঝছি শান্ত হয়ে কাজ করলে অনেক কম সময়ে বেশি কাজ করা যায়। আর আকাঙ্ক্ষা আমাকে কত ছোট ছোট টিপস দিল সকালে, ওগুলো না জানলে আজকেও সব পুড়িয়ে ফেলতাম। তবে বিকেলের দিকে একটা বিপত্তি ঘটলো। দোকানের ম্যানেজার সরাসরি বাড়িতে চলে এলেন একটা ফাইল নিয়ে। স্যার, আপনি না থাকলে কাজ সব আটকে যাচ্ছে, এই হিসাবগুলো খুব জরুরি। অজয় ফাইলটা হাতে নিয়ে দেখলো, কিন্তু ওর মাথায় তখন ঘুরছে যে টিয়ার ড্রয়িং ক্লাসের খাতাটা কোথায়। ও ম্যানেজারকে বলল, আপনি বসুন মুখার্জি বাবু, আমি এই হিসাবগুলো রাতে দেখে কাল সকালে দোকানে গিয়ে দিয়ে আসব। এখন আমার একটু পারিবারিক ডিউটি আছে। ম্যানেজার অবাক হয়ে গেলেন যে অজয়বাবু কাজ ছাড়া কিছু বুঝতেন না, তিনি ফাইল সরিয়ে রাখছেন। আশুতোষবাবু আড়াল থেকে সব লক্ষ্য করছিলেন। ওনার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন তার ছেলে এবার শাড়ি ব্যবসায় থেকে একজন প্রকৃত গৃহকর্তা হয়ে ওঠার পথে পা বাড়িয়েছে। মঙ্গলবার সকাল, আজ অজয়ের পরীক্ষার শেষ দিন। বাড়ির আবহাওয়াটা আজ অন্যান্য দিনের চেয়ে একদম আলাদা।
সারা বাড়িতে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। অজয় আজ খুব ভোরে উঠেছে। ও দেখলো আকাঙ্ক্ষা ভাঁজ করা পরিষ্কার কাপড়গুলো নিয়ে আলমারিতে সাজাচ্ছে। অজয় কাছে গিয়ে আলতো করে ওর হাত থেকে কাপড়গুলো নিল। আকাঙ্ক্ষা, এগুলো আমি রাখছি, তুমি গিয়ে চা করো। আজ আমরা সবাই মিলে একসাথে বসে বারান্দায় চা খাবো। আকাঙ্ক্ষা অবাক হয়ে তাকিয়ে রইল। অজয়ের গলায় আজ মেজাজ নেই, বরং আছে এক অদ্ভুত নম্রতা। ও মৃদু হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সকাল 8টা নাগাদ আশুতোষবাবু দেখলেন ডাইনিং টেবিলে আজ এলাহি ব্যবস্থা। অজয় নিজের হাতে লুচি আর ছোলার ডাল বানিয়েছে। যদিও লুচিগুলো সব ফোলা নয়, কিন্তু তাতে ভালোবাসার ছোঁয়া স্পষ্ট। টিয়া আজ খুব খুশি, কারণ বাবা নিজের হাতে ওর চুল বেঁধে দিয়েছে আর স্কুলের টিফিনে ওর প্রিয় জ্যাম রুটি গুছিয়ে দিয়েছে। খাওয়ার পর আশুতোষবাবু চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, কি রে অজয়, আজ তো তোর ছুটির শেষ দিন, কাল থেকে তো আবার দোকানে যাবি, কি বুঝলি এই কদিন? অজয় বাবার পায়ের কাছে একটা টুল টেনে বসলো। তারপর খুব ধীর গলায় বলল, বাবা, আমি শুধু কাজ শিখিনি, আমি আসলে জীবনকে চিনতে শিখেছি। আমি ভাবতাম দোকানের গদিতে বসে ক্যাশ সামলানোই পুরুষ মানুষের একমাত্র কাজ, আর বাড়ির কাজগুলো হলো গুরুত্বহীন ছোটোখাটো ব্যাপার। কিন্তু এই কদিনে আমি বুঝেছি, আমি বাইরে যেটুকু লড়াই করি, আকাঙ্ক্ষা ঘরের ভেতরে তার চেয়ে ঢের বেশি লড়াই করে। আমার খাটুনির শেষে একটা নির্দিষ্ট আয় আছে, সম্মান আছে, কিন্তু ওরে নিরন্তর সেবার পেছনে কোনো বেতন নেই, এমনকি একটা প্রশংসাসূচক শব্দ ও আমার কাছ থেকে পাইনি এতদিন। অজয় একটু থেমে মার আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে বলল, মা, কাল থেকে আমি দোকানে যাব ঠিকই, কিন্তু কাল থেকেই বাড়ির চেহারাটা বদলে যাবে। আমি ঠিক করেছি এখন থেকে সকালে ঘুম থেকে উঠে আমি নিজের ঘর গুছিয়ে নেব, নিজের ব্যবহৃত কাপ আর প্লেট ধুয়ে রাখবো, আর অন্তত ছুটির দিনে রান্নাঘরের একটা বড় দায়িত্ব আমি সামলাবো, যাতে আকাঙ্ক্ষা একটু নিজের মতো সময় কাটাতে পারে। সুমিত্রা দেবী চোখে জল এসে গেল। তিনি আঁচল দিয়ে চোখ মুছে বললেন, বেঁচে থাক বাবা, এইটুকু বুঝলেই আমাদের অনেক পাওয়া। কিন্তু চমক তখনও বাকি ছিল। অজয় আলমারি থেকে একটা বড় প্যাকেট বের করে আনলো। ওটা আকাঙ্ক্ষার সামনে রেখে বলল, এটা তোমার জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। আকাঙ্ক্ষা কম্পিত হাতে প্যাকেটটা খুলল। ভেতরে একটা সুন্দর জামদানি শাড়ি, তার সাথে একটা ডায়েরি আর পেন। আকাঙ্ক্ষা অবাক হয়ে বলল, এসব কেন? আর এই ডায়েরি দিয়ে আমি কি করব? অজয় আকাঙ্ক্ষার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি বিয়ের আগে কত সুন্দর সুন্দর গল্প লিখতে আকাঙ্ক্ষা। বিয়ের পরেই সংসারের চাপে, আমার অবহেলায় আর টিয়ার দায়িত্ব সামলাতে গিয়ে তোমার সে প্রতিভা হারিয়ে গেছে। আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, রোজ রাতে 1 ঘন্টা আমি টিয়ার পড়া আর বাকি কাজ সামলাবো, আর সেই সময়টা হবে তোমার। তুমি আবার লেখা শুরু করো। আমি চাই না আমার স্ত্রী শুধু একজন গৃহবধূ হয়ে থাকুক, আমি চাই ওর নিজস্ব পরিচয়টাও ফিরে আসুক। আকাঙ্ক্ষার চোখের বাঁধ ভাঙল ও অজয়ের কাঁধে মাথা রেখে কেঁদে উঠল। এই কান্না দুঃখের নয়, এই কান্না দীর্ঘদিনের অবহেলার পর পরম স্বীকৃতির। বিকেলে আশুতোষবাবু আর অজয় যখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন অজয় নিজেই জুতোর কেবিনেট থেকে মোজা জোড়া বের করে পড়ল। ও আর আকাঙ্ক্ষাকে হাঁক পেরে ডাকলো না। এমনকি যাওয়ার সময় আকাঙ্ক্ষাকে নিচু স্বরে বলে গেল, আমি নিজে সব নিয়ে নিয়েছি, তুমি আর কষ্ট করে নিচে নেমে এসো না, শরীরটা খারাপ লাগলে একটু শুয়ে নিও। কলকাতা শহরের ট্রাফিকের মাঝে ট্যাক্সিতে বসে অজয় জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ওর মনে হচ্ছিল আজ আকাশটা যেন বেশ নীল। দোকানে পৌঁছানোর পর কর্মচারীরা অবাক হয়ে দেখল বাবু আজ সবার সাথে খুব হাসি মুখে কথা বলছেন। ক্যাশে বসে হিসেব মেলাতে মেলাতে অজয় ভাবছিল, বাড়িতে হয়তো এখন আকাঙ্ক্ষা ওর নতুন ডায়েরির প্রথম পাতাটা খুলছে। রাতে দোকান থেকে ফেরার সময় অজয় আকাঙ্ক্ষার জন্য কিছু ফুল আর টিয়ার জন্য ওর পছন্দের মিষ্টি নিয়ে এলো। কলিং বেল বাজতে দরজা খুলল আকাঙ্ক্ষা। ওর চোখে আজ এক আলাদা উজ্জ্বলতা। খেতে বসে অজয় দেখল আজ খাবারে নুন একটু বেশি হয়েছে। আগে হলে হয়তো ও থালা ঠেলে সরিয়ে দিত, কিন্তু আজও একগ্রাস মুখে তুলে বলল, বাহ, ডালটা আজ দারুণ হয়েছে আকাঙ্ক্ষা, একটু নুন বেশি হওয়াতে স্বাদটা আরও ফুটেছে। আকাঙ্ক্ষা মুচকি হাসলো। ও জানে অজয় মিথ্যে বলছে, কিন্তু এই মিথ্যেটার পেছনে যে গভীর ভালোবাসা আর সম্মান লুকিয়ে আছে, তা ওর সংসারটাকে এক নিমেষে পূর্ণতা দিয়ে দিল। এভাবেই একটা মধ্যবিত্ত সাধারণ পরিবারে বদল এলো। শুধুমাত্র একে অপরের শ্রমকে সম্মান জানানোর মাধ্যমেই একটা ঘর হয়ে উঠল প্রকৃত সুখের স্বর্গ। অজয় এখন শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে এখন একজন দায়িত্বশীল স্বামী এবং স্নেহশীল বাবা। কলকাতার ব্যস্ত জীবনে এই মধ্যবিত্ত পরিবারের আয়নাটা এখন অনেক বেশি স্বচ্ছ, যেখানে প্রত্যেকের পরিশ্রমের প্রতিফলন সমানভাবে ফুটে ওঠে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।